একজন গার্ডস গাড়ির সামনে একটা চাদর বিছিয়ে দেয়। রিজভি আবারও বললেন, এবার গাড়ির ভিতর থেকে সাবধানে কনকের লাশ নামিয়ে চাদরের উপর রাখো। রিজভির মুখে কনকের লাশ নামানোর কথা শুনে গার্ডস দুজন ভরকে গিয়ে একে অপরের দিকে তাকায়। অতঃপর দুজনেই দীর্ঘশ্বাস ফেলে দুপাশ থেকে গাড়ির দরজা খুলতে ভেতরে বীভৎসভাবে পুড়ে যাওয়া কনকের লাশ দেখে ওদের দুজনেরই চোখ মুখের ধরন পুরোপুরিভাবে পাল্টে যায়। পরক্ষণে ওরা নিজেকে সামলে নিয়ে কনকের লাশ গাড়ি থেকে সাবধানে নামিয়ে চাদরের উপর রাখে। আরেকটা চাদর দিয়ে কনকের পুরো শরীর ঢেকে দেয়। রিজভি ওদের উদ্দেশ্য করে আবারও বললেন, বাড়ির ভেতরে নিয়ে যাও। গার্ড দুজন আরো দুজনকে গার্ডকে ডেকে আনে। এরপর চারজন মিলে কনকের লাশ উঠিয়ে চৌধুরী মেনশন ভেতরে যেতে হাঁটা ধরে। রিজভি সাইমনের সিটের পাশে এসে দাঁড়িয়ে বললেন, মেজো ভাইয়া গাড়ি থেকে নামো, ভেতরে যেতে হবে আমাদের। আমি সাবরিনা বোমা আর মায়ের সম্মুখীন হতে পারবো না রে ভাই, আমাকে এখানেই থাকতে দে। রিজভি তবুও কিছুটা জোর করে সাইমনকে গাড়ি থেকে বের করে ধরে চৌধুরী মেনশনের ভেতর যেতে হাঁটা ধরে মনে মনে বললেন, সম্মুখীন তো তোমাকেই হতেই হবে সাইমন চৌধুরী। আমি আর আমার স্ত্রী তোমাদের জন্য আমাদের ছেলের হারানোর উপর যন্ত্রণা সহ্য করেছি। তখন তোমরা একসাথে দাঁড়িয়ে মজা দেখেছো, কিন্তু এবার হবে তার উল্টো। এবার তোমার যন্ত্রণা সহ্য করবে আর আমরা সাথে দাঁড়িয়ে মজা নেব। গাছরা চাদরে পুরোপুরিভাবে মোড়ানো অবস্থায় কনকের লাশ নিয়ে বাড়ির মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ওরা সকলে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। কামিনী নিজের বেনুনি ঘন ঘন নাড়াতে নাড়াতে মনে মনে বললেন, নিজের ছেলে পুড়ে যাওয়া বিভৎস লাশ দেখার জন্য প্রস্তুত হও মিসেস সাবরিনা চৌধুরী। তোমাদের আত্মনাদ করার দৃশ্য নিজের চোখে দেখার জন্য এই আর তর সইছে না। গার্ডসরা মেঝের উপর লাশটি রাখতেই সাবরিনা বেশ কয়েকবার গার্ডসদের প্রশ্ন করেছে, কিন্তু ওরা কোনো উত্তর না দিয়েই নিঃশব্দে স্থান ত্যাগ করে। সকলের দৃষ্টি মেঝের উপর রাখা কনকের লাশের উপর স্থির। চাদর দিয়ে ঢাকা থাকলেও লাশটির উচ্চতায় সকলকে ইঙ্গিত দিচ্ছে। অনন্যা ওর পেটের উপর এক হাত রেখে ধীর পায়ে কনকের লাশের দিকে অগ্রসর হতে শুরু করে। সাবরিনা ওকে আটকাতে নিলে কামিনী এসে সাবরিনাকে আটকে দেয়। তরুণীমা মনে মনে বলল, আল্লাহ এত বড় কঠিন পরিস্থিতির সামনে আমাদের দাঁড় করিয়েন না। অনন্যা ভাবি আর কনক ভাইয়ের অনাগত সন্তানের কথা ভেবে দয়া করুন। কনক ভাইয়া যেন না হয় এখানে। কুশল আপনি কোথায়? এই চিন্তা যে আর নিতে পারছি না। একটা তো মেসেজ দিয়ে জানিয়ে দিন যে আপনি আর কনক ভাইয়া দুজনেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনন্যা কনকের লাশের মাথায় কাছে এসে বেশ কষ্ট করে মেঝের উপর বসে। সেই সময় রিজভি সাইমন দুজনেই বাসার ভেতর প্রবেশ করে। বাকিরা ওদের দিকে লক্ষ্য করে, ওদের সাথে তো কনক নেই। সাইমনের চোখ মুখ ফুলে গিয়েছে, স্বাভাবিকের তুলনায় অনেকটা। ভীষণ স্বাভাবিক লাগছে তাকে দেখতে। সাবরিনা সাইমনের দিকে অগ্রসর হতে শুরু করে। অনন্যা শব্দ করে পরপর কয়েকবার নিঃশ্বাস ফেলে কাঁপান্বিত হাত এগিয়ে লাশটির মুখের ওপর থেকে চাদর সরায়। সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যাওয়া বিভৎস মুখশ্রী অনন্যা দেখতে পেয়ে ভয়ে আ বলে চিৎকার করে ওঠে। বসা অবস্থাতে পেছনের দিকে কিছুটা পিছিয়ে গিয়ে দুহাত নিজের মুখ চেপে ধরে দুচোখ বুজে ফেলে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করে। রিজভি কামিনীর পাশে এসে দাঁড়িয়েছে। তরুণীমা ছুটে যায় অনন্যার কাছে। কামিনী আর সাগরিকা দূর থেকে লাশটির বিভৎস মুখশ্রী একবার দেখে মুখ ফিরে নিয়েছে। সাইমন ধপ করে দুহাটে ভাঁজ করে মেঝের উপর বসতে নেয়। সাবরিনা কি গো বলে তাকে ধরে নেয় এবং দুজনেই সেখানে বসে পড়ে। তরুণীমা অনন্যাকে শান্ত করার চেষ্টা করে। সাইমন হু হু করে কান্না করতে করতে বলল, পারলাম না গো কনকের মা, আমাদের কলিজার ধনটাকে বাঁচাতে পারলাম না। জালিমরা আমাদের কনককে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আহা, আমাদের সোনার টুকরা ছেলেটার কি অবস্থা হয়েছে, আহারে। এদিকে সাইমনের এরূপ কথা শুনে সাগরিকা সোফায় বসে কান্না করতে শুরু করলেন। সাবরিনা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন সাইমনের দিকে। অনন্যার সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, না না, এ হতে পারে না। আমার কনক আমাদের ছেড়ে কোথাও চলে যেতে পারে না। ও আমার কনক নয়, আমার কনক বেঁচে আছে। আমি জানি ও সুস্থ আছে, আমি জানি। সাবরিনা সাইমনকে ছেড়ে দিয়ে তার পাশে ধপ করে বসে পড়েছেন, যেন মুহূর্তের মধ্যে তিনি মানুষ থেকে পাথরে পরিণত হয়ে গিয়েছেন। সে সময় রিজভির পকেট থেকে কনকের ওয়ালেটটা বের করে অনন্যার সামনে লাশের পাশে রেখে লাশটির গলায় থাকা সেই রক্ত পোড়া চামড়া লেগে থাকা চেনটা বের করে চাদরের উপর রেখে সেখান থেকে সরে এসে দাঁড়িয়ে মিথ্যে খারাপ লাগার ভান ধরে বললেন, এটা আমাদের কনকের লাশ বোমা। মিথ্যে বলে মিথ্যে আশ্বাস দিয়ে সত্যকে চেপে রেখে কি হবে বা? সত্য যত তিক্ত হোক না কেন, তা আমাদের মেনে নিতেই হবে। অনন্যার দৃষ্টি স্থির হয় কনকের ওয়ালেট
আর ওর বুকের ওপর থাকা খোলা লকেটওয়ালা চেনটির উপর। অনন্যা কান্না থামিয়ে বসা অবস্থাতেই আবারও কনকের লাশের কাছে এগিয়ে এসে ওয়ালেটটা হাতে নিয়ে তা মেলে ভেতরটা দেখে কিছু সময় পরক্ষণে থেমে গিয়ে চোখ বন্ধ করে মাথা উপরের দিকে কিছুটা তুলে শব্দ করে। একবার নিঃশ্বাস ফেলে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় অনন্যা। তরুণীমা দ্রুত অনন্যার কাছে আসে। এরপর কয়েকজন মহিলা সার্ভেন্টের সহযোগিতায় অনন্যাকে উঠিয়ে তার রুমে এনে বিছানায় শুয়ে দেয় তারা। তরুণীমা অনন্যার কাছেই রয়ে যায়। কামিনী আঁচল দিয়ে নিজের মুখ চেপে ধরে শব্দ করে মিথ্যে কান্না নাটক করতে করতে থাকে। সাবরিনা এখনো আগের মতোই নিস্তব্ধ হয়ে বসে আছে। রাতের বেলা অনন্যা ঘুমিয়েছে বুঝে তরুণীমা অনন্যার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে দেখে কুশল ওর জন্য বরাদ্দকৃত সোফায় বসে আছে। ওর চেহারায় বরাবরের মধ্যে শান্তভাব স্পষ্ট আছে। তরুণীমা কুশলের সাথে কথা বলতে ওর দিকে এগোতে নিলে সেই সময় সন্ধ্যায় সোফা ছেড়ে উঠে তরুণীমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, মেজ ভাবি, আমাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে? হুট করে কে আমাদের এত বড় শত্রু হয়ে দাঁড়ালো? পরপর আমার দুই ভাই এত বিভৎসভাবে মেরে ফেললো। এই অজানা শত্রুর মোকাবেলা আমরা কি করে করব? বারবার প্রিয়জনদের চিরতরের জন্য হারিয়ে ফেলার এই অসহনীয় যন্ত্রণা যে আর সহ্য করা যাচ্ছে না। সন্ধ্যার মুখে এরূপ কথাগুলো শুনে তরুণীমা বেশ অবাক হয়। এখন ঠিক ওর কি করা উচিত তাও বুঝতে পারছে না। তরুণীমা সন্ধ্যার পিঠে ও মাথার হাত বুলিয়ে দিতে শুরু করে। পরক্ষণে সামনে তাকাতে তরুর দৃষ্টি নীলাদ্রের উপর পড়ে, আর নীলাদ্র সেই মুহূর্তে সকলে চক্ষুরালে তরুণীমাকে চোখ টিপ মারে। নীলাদ্রের এমন কাজে তরুণীমা হাসবে নাকি কাঁদবে তাও যেন সে বুঝতে পারছে না। সে সময় সন্ধ্যা কান্না করতে করতে অত্যন্ত ধীর স্বরে তরুণীমার কানে কানে বলল, মেজ ভাবি, বড় ভাইয়া বেঁচে আছেন। মেজ ভাইয়া ওকে সঠিক সময় বাঁচিয়ে নিয়েছেন। এই কথা আমরা কয়েকজন ব্যতীত বড় ভাবিও জানি। ওনার আর বেবির কথা চিন্তা করে কৌশলে ভাবিকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা মেজ ভাইয়া করেছেন। এখন আমাদের এমনভাবে চলতে হবে যেন সত্যি মনে হয় বড় ভাই আর আমাদের মাঝে নেই। শত্রুপক্ষের কাউকে বিন্দুমাত্র সন্দেহ করতে দেওয়া যাবে না, বুঝলে? এ বলে সন্ধ্যা আবারও শব্দ করে কান্না করতে শুরু করে। সন্ধ্যার বলা কথাগুলো শোনার পর তরুণীমা শুকিয়ে যাওয়া কলিজায় যেন পানি আসে। নীলাদ্র যে চোখ টিপ দিয়ে এই বিষয়টাই বোঝাতে চেয়েছে তাও তরুণীমা বুঝতে পারে এত সময় পর। কামিনী আর রিজভি দুজনেরই সাবরিনা সাইমনকে সামলাতে ব্যস্ত, তাই এদিকে ওদের কারোরই নজর নেই। কুশল সোফার দিকে হেলান দিয়ে ওর দু চোখ বুজে ফেলে। সেই সময় ও চোখের সামনে ভেসে ওঠে কয়েক ঘন্টা পূর্বের ঘটনাগুলো দৃশ্যপট। কুশল বেশ কিছুটা দূরে থেকেই কনকের গাড়ি অনুসরণ করে গাড়ি চালাতে চালাতে পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে নীলাদ্রকে কল করে। ও পাশ থেকে নীলাদ্র কল করতে রিসিভ করতে কুশল বলল, কিরে, কোথায় তুই এখন? তোর কথা অনুযায়ী 30 মিনিট আগেই আমি দুজন গার্ডসকে নিয়ে ফ্যাক্টরির পেছনের দরজায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওখানেই থাক, আমি আসছি কিছু সময়ের মধ্যেই। এ বলে কুশল কল কেটে দেয়। বেশ কিছু সময় পর কুশল লক্ষ্য করে কনক ওর গাড়ি নিয়ে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করছে। অতঃপর কুশল নীলাদ্রকে মেসেজ করে ফ্যাক্টরির সামনে আসতে বলে। নীলাদ্র গাড়ি নিয়ে ফ্যাক্টরির সামনে দাঁড় করিয়ে ওর পেছনে বসা গার্ডসদের উদ্দেশ্যে বলল, ঠিক 5 মিনিট পর ডেড বডিটা নিয়ে ফ্যাক্টরির ভেতরে আসবে, ওকে? নীলাদ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালে কুশল আর নীলাদ্র নিঃশব্দে ফ্যাক্টরি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। অতঃপর ওরা ফ্যাক্টরির মূল দরজাতে ভেতরে প্রবেশ করতেই দরজার সামনে মেঝের উপর রক্ত আর পাশে একটা লোহার রড পড়ে থাকতে দেখতে পায়। নীলাদ্র সেই রডটি হাতে তুলে নেয়। কুশল আর নীলাদ্র সেই রক্তের দাগকে অনুসরণ করে সামনে এগিয়ে যায়। দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দুজনেই লক্ষ্য করে রিজভি ঠিক করা সেই লোকটি কনকের রুমের ভেতর মাছ বরাবর মেঝের ওপর বিছানায় লাল কার্পেটটির উপর শুয়ে রেখে ওর উপর কেরোসিন, পেট্রোল আর বারুদের গুঁড়া ঢালছে। নীলাদ্র দেয়ালের আড়াল থেকে বেরোতে নিলে কুশল ইশারায় ওকে থামতে বলে। নীলাদ্র না চাইতেও থেমে যায়। রিজভির ঠিক করা লোকটি কনককে রাখা রুমের বাইরে এসে পুরো বিষয়টা ভিডিও করতে শুরু করে। লোকটি যখন তার ফোন দেখতে ব্যস্ত ছিল সেই সময় কুশল ওর প্যান্টের পেছন পকেট থেকে ছোট রিভলভারটা বের করে দেয়ালের আড়াল থেকে বেরিয়ে লোকটিকে নিজের গান পয়েন্টে রেখে তার দিকে ধীর পায়ে এগিয়ে যায়। পরক্ষণে কুশল লোকটির মাথায় পেছনে রিভলভারটা রেখে বলল, একটু যদি নড়চড় করার চেষ্টা করেছিস তো আমার রিভলভার থেকে বের হওয়া জাস্ট একটা বুলেটই যথেষ্ট হবে তোর চ্যাপ্টার ক্লোজ করতে। নিজেকে কুশলের গান পয়েন্টে থাকতে দেখে ঘাবড়ে যায়। সেই সময় নীলাদ্রের পাশে ওর আনা গার্ড দুজন ডেড বডি নিয়ে দাঁড়ায়। কুশল বলল, নীলাদ্র, গার্ডসদের নিয়ে এদিকে আয় দ্রুত।
নীলাদ্র আর গার্ডস দুজন ডেড বডিটি নিয়ে কুশলের অন্য পাশে এসে দাঁড়ায়। কুশল গার্ডস দুজনকে উদ্দেশ্য করে বলল, দ্রুত রুমের ভিতর গিয়ে কনক ভাইয়াকে বের করে আনো, আর এই ডেড বডিটি কনক ভাইয়ার জায়গায় যেভাবে রাখা ছিল সেভাবে রেখে দাও। গার্ডসরা কুশলের কথা অনুযায়ী কাজ করতে শুরু করে। কুশল নীলাদ্রকে উদ্দেশ্য করে বলল, এর হাত থেকে ফোনটা নে, যে ভিডিওটা করেছে সেটা মিস্টার রিজভি চৌধুরীর হোয়াটসঅ্যাপে সেন্ড কর। নীলাদ্র কুশলের কথা অনুযায়ী কাজ করে। গার্ডসরা তাদের কাজ সম্পন্ন করতেই কুশল বলল, ভাইয়াকে সাবধানে গাড়িতে রেখে তোমরা চলে যেও। এই বলে গার্ডস দুজন কনককে নিয়ে বাইরে চলে যায়। কুশল এই লোকটিকে উদ্দেশ্য করে বলল, রুমের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার কাজ তুই সম্পন্ন কর, তবে মনে রাখিস এখনো কিন্তু তুই আমার গান পয়েন্টে আছিস, তাই জীবনের প্রতি মায়া থাকলে কোনো রকম চালাকি দেখানোর চেষ্টাও করবি না। কুশল আর নীলাদ্র পেছনের দিকে পিছিয়ে এসে দাঁড়ায়, আর লোকটি নিজের শার্টের পকেট থেকে দেশলাই কাঠের বাক্সটি বের করে দরজার বাইরে থাকা কেরোসিন, পেট্রোল ও বারুদের সংমিশ্রণের উপর আগুন ধরিয়ে দিয়ে পেছনের দিকে চলে আসে। কুশল আবার লোকটিকে নিজের গান পয়েন্টে রেখে ফ্যাক্টরির বাইরে চলে আসে। অতঃপর লোকটির হাত, পা, মুখ খুব ভালোভাবে বেঁধে নীলাদ্রের গাড়ির পেছন সিটে বসিয়ে দেয়, আর নীলাদ্র তার গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। আর কুশলর গাড়ির ড্রাইভিং সিটে বসে ঘাড় ঘুরিয়ে একবার কনককে দেখে। কনকের সম্পূর্ণ শরীর কেরোসিন, পেট্রোল, বারুদ আর গুঁড়ো লেগে আছে। ওর সম্পূর্ণ মুখে রক্ত লেগে আছে। কুশল গাড়ি স্টার্ট করে। নীলাদ্র গাড়ি স্টার্ট করে কুশলের পেছন পেছন যেতে শুরু করে। পরের দিন যথানিয়মে কনক বলে পরিচালিত সেই লাশটির দাফন কার্য সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব রিজভি নিজে দাঁড়িয়ে থেকে পালন করে। মনে মনে সে আর কামিনী ভীষণ আনন্দিত। ওদের ধারণায় কনকের মৃত্যু আর নিজের চোখের সামনে নিজের একমাত্র ছেলের খুনিদের মানসিক যন্ত্রণায় আর্তনাদ করতে দেখে নিজের ছেলের মৃত্যু শোক অনেকটাই কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা সফল হচ্ছে ওরা দুজনেই। 3 দিন পর সময় বদলাচ্ছে, মানুষের অভ্যাস, কর্ম, চলাফেরার ধরন বদলাচ্ছে না শুধু চৌধুরী মেনশনের পরিবেশের রূপই। সে আগের মতোই থমথমে হয়ে আছে পুরো বাড়ি। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয় কামিনী। রিজভি বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। কামিনী রিজভি থেকে এক পলক দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় থাকা তোয়ালেটা খুলতেই মাথার একপাশে এক ভাগ চুল সম্পূর্ণ গোড়া থেকে উঠে আসে আপনা আপনি, কোনো ব্যথা, বেদনা, অনুভূতি ছাড়াই। কামিনী তা লক্ষ্য করে না। তোয়ালেটা ওভাবে পাশে থাকা চেয়ারের উপর রেখে আয়নায় নিজের মুখশ্রীর প্রতিচ্ছবি দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে। কিছুক্ষণ পর রিজভি ওর ল্যাপটপটা বন্ধ করে কামিনীর দিকে লক্ষ্য করতে ওর মাথার একপাশে চুল নেই দেখে তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে কামিনীর পাশে এসে দাঁড়িয়ে বললেন, কামিনী, তোমার মাথায় এখানে চুল নেই কেন? এই অসময়ে তুমি মজা করতে আসছো? কাজ করছিলে, যাও কাজ করো। আরে আমি মজা করতে যাবো কেন? সত্যি তোমার এখানে চুল নেই, তুমি নিজে হাত দিয়ে দেখো। এই তুমি যাবে এখান থেকে, নাকি চিরুনি দিয়ে ইচ্ছে মতো কয়েকটা দিতে হবে তোমার পিঠে, তারপর তুমি মজা করা বন্ধ করবে? রিজভি কিছুটা বিরক্তি নিয়ে বিছানার উপর থেকে নিজের ফোনটা নিয়ে আবারও কামিনীর পাশে এসে দাঁড়িয়ে ওর মাথার চুলবিহীন অংশটুকুর কয়েকটা ছবি উঠিয়ে ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মুখের কথাতে বিশ্বাস করবে না, এবার নিজেই চোখে থেকে নাও। কামিনী কিছুটা বিরক্তি প্রকাশ করে রিজভির হাত থেকে ফোনটা নিতে নিতে বললেন, উফ, কি বিরক্তিকর অবস্থা তৈরি করছো তুমি, ভালো লাগে না একদম। বলতে বলতে ফোনে থাকা ছবিগুলো দেখে কামিনীর চোখের মণিজোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। রিজভি বিছানা নিয়ে বসতে বসতে বললেন, এইভাবে তো একেবারে শুধু শুধু এতগুলো চুল এক জায়গায় থেকে উঠে আসার কথা নয়। কি আবার সমস্যা হলো তোমার, বুঝতেছি না। কামিনী ধপ করে ড্রেসিং টেবিলের সামনে রাখা মোড়াটার উপরে বসে ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে পাশে থাকা চেয়ারের উপর থেকে তোয়ালেটা নিয়ে মেলে ধরতেই অনেকগুলো চুল দেখতে পায় সেখানে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর কামিনী উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, এ আমার কি হলো? আমার এত সুন্দর চুলগুলো এভাবে কি করে উঠে গেল? এতদিন চিরুনি করার সময় চিরুনি ভর্তি হয়ে চুল উঠে আসছিল, এতেই চুল কত পাতলা হয়ে গিয়েছে, আর এখন একেবারে এক পাশ থেকে চুলগুলো উঠে এলো। আমার এত সাদের চুলগুলো, এ আমার কি হলো গো? ও গো, আমার দুঃস্বপ্ন তবে কি সত্যি হতে চলেছে? আমি কি সত্যি টাকলু হয়ে যাব? না, এ হতে পারে না।
রিজভী দ্রুত বিছানা থেকে উঠে এসে এক হাতে কামিনীর মুখ চেপে ধরে বললেন, কি মরার কান্না জুড়ে দিলে তুমি। এখন কান্নাকাটি করে কি সারা বাড়ির মানুষকে জানিয়ে দিবে যে তুমি ধীরে ধীরে টাকলু হতে চলেছ? এতে মান সম্মান কি একটুকু থাকবে? সব সমস্যারই কোনো না কোনো সমস্যা অবশ্যই থাকে। এই সমস্যার আছে নিশ্চয়ই। আর তোমার এতদিন ধরে যে চিরুনি ভর্তি করে চুল উঠছিল, সেই কথা তুমি আমাকে জানিয়েছিলে একবারও? যদি আগে জানতাম তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না তোমায়। আরো আগেই সমস্যার সমাধান করে পারতাম। এ বলে রিজভী কামিনীর মুখের উপর থেকে হাত ছড়িয়ে ফেলে। কামিনী জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, আর একটু হলেই তো আমার প্রাণটাই বেরিয়ে যেত। এত শক্তভাবে কেউ মুখ চেপে ধরে? মাঝের সময়টাতে ছেলেকে হারালাম, তখন কি মন মানসিকতা এত ভালো ছিল যে তোমাকে বললাম চুল ওঠার বিষয় নিয়ে কিছু? এখন এসব না বলে কি করলে সমাধান হবে সেটা বলো। কি করা যায় তা ভাবতে হবে। হেয়ার স্পেশালিস্ট কোনো ডাক্তারকে দেখালে কি ভালো হবে না? সন্তার হাজবেন্ড সৌন্দর্য তো একজন ভালো ডাক্তার শুনেছিলাম, আর ওর আরো 10 জন ভালো ডাক্তার সাথে উঠা বসা আছে নিশ্চয়। একবার পার্সোনালি ওর সাথে কথা বললে কেমন হবে কামিনী? যদি মেজো ভাই ভাবি আমার সমস্যার কথা জানতে পারেন, তখন সমস্যা আরো বাড়ানোর চেষ্টা করলে কি হবে? ওদের উপর কি ভরসা করা যাবে বলে মনে হয় তোমার? সন্ধ্যার সৌন্দর্য যদি আমরা নিষেধ করে দিই যে কাউকে কোনো এই বিষয়ে না জানাই, তাহলে নিশ্চয়ই ওরা গোপনীয়তা বজায় রাখবে। কারণ ওরা তো আর কেউ এটা জানে না যে আমরা কতটা খারাপ কাজ করছি। ওরা আমাদের এখনো আপন ভাবে বিশ্বাস করে, তাই ওদের ভরসা করতে কোনো সমস্যা নেই বলেই আমি মনে করি। এছাড়া হুট করে কোনো বড় ডাক্তারকে দেখাবো, এসব তো ঝামেলার বিষয়। আচ্ছা, তুমি যেটা মনে করো ঠিক সেটাই হবে। চিন্তা করো না, খুব দ্রুতই তোমার চুল পড়ার সমস্যা ঠিক হয়ে যাবে, আর নিশ্চয়ই এই চুলবিহীন অংশটুকু নতুন চুল গজাবে। কামিনী কোনো প্রত্যুত্তর করল না। অনন্যা কনককে দেখার জন্য অস্থির বোধ করছিল, তাই বাড়ির সবাইকে ডাক্তার দেখানোর কথা বলে অনন্যা আর তরুণীমাকে নিয়ে কুশলের গোপন আস্তানায় আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ঘণ্টাখানেক হলো। কিছুক্ষণ পরে গন্তব্যস্থলে পৌঁছাতে ওরা 3 জন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অনন্যা চারপাশটা এক নজর দেখে নেয়। ঘন জঙ্গলের ভেতরে ইট পাথর দিয়ে একটা বিশাল বড় গোডাউনের মতো তুলে রেখেছে। মূল দরজার সামনে কালো পোশাকধারী 4 জন গার্ডস দাঁড়িয়ে আছে। এছাড়াও আশেপাশে আরো অনেক গার্ডসরা যে ছড়িয়ে ছিটিয়ে আছে তা অনন্যা বুঝতে পারে। তরুণীমার সাহায্য নিয়ে অনন্যা গোডাউনের ভেতর প্রবেশ করে। অনন্যার শারীরিক অবস্থার কথা চিন্তা করে কুশল লোক লাগিয়ে গোডাউনের ভেতর ও চারপাশে সব ময়লা আবর্জনা আগেই পরিষ্কার করে নিয়েছে। গোডাউনের ভেতর প্রবেশ করতে কুশল শান্ত স্বরে বলল, ভাবি এই দিকে আসুন। এ বলে কুশল একটা রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কুশলের পেছন পেছন তরুণীমা আর অরণ্যাও এগিয়ে যায়। রুমটির দরজার সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা গার্ডস 2 জন দরজা খুলে দিতে ওরা 3 জন রুমের ভেতরে প্রবেশ করে। কুশল গার্ডসদের ইশারা করলে তারা পুনরায় দরজা আটকে দেয় বাহির থেকে। রুমটির ভেতরে পূর্ব থেকে নীলাদ্রা আর সন্ধ্যা উপস্থিত ছিল। অনন্যার দৃষ্টি যায় বিছানায় শয্যাশায়িত অবস্থায় চোখ বুজে থাকা কনকের দিকে। অনন্যা 2 চোখ ভরে আনন্দ অশ্রুরা ভিড় জমায়, ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। কনককে না দেখতে পেয়ে গত 3টে দিন যেন 300 যুগের সমান সময় নিয়ে কেটেছে তার। অনন্যা ধীর পায়ে বিছানার কাছে এসে কনকের বুকের পাশে বসে ওর বাম হাতটা নিজের 2 হাত দিয়ে তুলে নিজের গালের উপর রেখে চোখ জোড়া দিয়ে কয়েক ফোঁটা অশ্রু ফেলে বলল, তোমাকে দেখার পর আমার মনে আকাশ থেকে অশান্তির কালো মেঘ কেটে গিয়ে শান্তির সূর্যের উদয় হলো কনক। এই বলে অনন্যা কনকের হাতে নিজের ঠোঁট স্পর্শ করে। অনন্যার শীতল স্পর্শে কনকের সেন্স ফিরে আসে। 3 দিন পর কনক ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তরুণীমা আর কুশল বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আছে। কনক চোখ মেলতেই নিজের সামনে অনন্যাকে বসে থাকতে দেখে চারপাশে একবার চোখ বোলায়। পুরোপুরি নতুন একটি জায়গায় নিজেকে আবিষ্কার করে সে। সব থেকে বেশি অবাক হয় কুশল, তরুণীমা, সন্ধ্যা আর নীলাদ্রির উপস্থিতি দেখে। কনক একা উঠে বসার চেষ্টা করলে ব্যর্থ হয়ে শান্ত স্বরে বলল, আমি উঠে বসতে চাই। কুশল এগিয়ে এসে কনককে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসতে সাহায্য করে। পরক্ষণে কনক আবারও বলল, আমি এখানে কিভাবে এলাম? এটা কোন জায়গা? আর তোমরা সবাই এখানে কি করছো? বাড়িতে নিয়ে যাওনি কেন আমায়? বাবা মা কোথায়? কনক শান্ত হও, এত উত্তেজিত হওয়ার কোনো কিছু হয়নি। সবকিছু জানতে আর বুঝতে পারবে তুমি, ধৈর্য ধরো। কি জানার বা বোঝার বাকি আছে আমার? বুঝলাম না। বড় ভাইয়া, জীবনের সবথেকে বড় তিক্ত ও যন্ত্রণাদায়ক সত্যের কথা তোমার জানার বাকি আছে।
শান্ত হয়ে আমাদের কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে। কনক প্রত্যুত্তরে কিছু বলতে নিলে অনন্যা কনকের হাতের উপর হাত রেখে ওকে থামিয়ে দেয়। এরপর কুশল একবার শব্দ করে নিঃশ্বাস ফেলে কনকের অজানায় রয়ে যাওয়া সম্পূর্ণ তথ্য ঘটনাগুলো ওকে আর অনন্যাকে জানিয়ে দেয়। কুশলের মুখের সব কথা শোনার পর অনন্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলেছে। কনক পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। তরুণীমার সন্ধ্যা পূর্ব থেকে সব সত্য জানা সত্ত্বেও ওদের দু চোখ বেয়েও নোনাজল গড়িয়ে পড়ছে। কনকও দু চোখ বন্ধ করে পর পর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে বলল, ও ওরা এত যন্ত্রণা দিছে, আমাদের জন্ম দেয়নি মাকে মেরে ফেলেছে, আমার বাবাকেও 20 বছর ধরে কমার পেশেন্ট বানিয়ে রেখেছে। এই মানুষগুলোকে জীবনের অর্ধেকটা সময় ধরে মা বাবা বলে ডেকে এসেছিলাম, সম্মান করেছিলাম, ভালোবেসেছিলাম। এদের কথা শুনে আমি আমার মায়ের পেটের ভাইকে খুন করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলাম। আল্লাহ, এ আপনি কোন সত্যের মুখোমুখি করলেন আমাকে? আমার পৃথিবীটা যে কালো অন্ধকারে ছেয়ে গেল মুহূর্তের ভিতরেই। যে ভাইকে আমি মেরে ফেলার কথা চিন্তা করছিলাম, সেই ভাইয়ের জন্যই আমি আজ জীবিত আছি। ইয়া আল্লাহ, এ কেমন পূর্ণ জীবন দান করলেন আপনি আমাকে। এই অনুশোচনার আগুন যে আমায় বেঁচে থাকতেই জাহান্নামের আগুন দগ্ধ হওয়ার মতো যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলবে। না না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিষয়ে ভরপুর চিন্তাধারায় মস্তিষ্ক আমি গুলি মেরে ঝাঁঝরা বানিয়ে ফেলবো। এই বলে কনক উন্মাদের মতো ছটফট করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সন্ধ্যা অনন্যাকে কনকের পাশ থেকে সরিয়ে আনে। নীলাদ্র আর কুশল দুজনে মিলে কনককে ধরে ওকে শান্ত করার চেষ্টা করতে শুরু করে। কিছুক্ষণ পর কুশল দুহাতে শক্তভাবে কনককে জড়িয়ে ধরতেই কনক অনেকটা শান্ত হয়ে যায়। পরক্ষণেই কনক হু হু করে কাঁদতে শুরু করে। কুশল শান্ত স্বরে বলল, ভাই ভাই ভাই, শান্ত হও, তোমার কোনো দোষ নেই ভাই। অমানুষগুলো তোমার মন ও মস্তিষ্ক নিজেদের মাঝে বিরাজ করা বিষ ঢেলে দিয়ে তোমাকেও তাদের মতো বানিয়ে নিতে চেয়েছিল। তুমি শুধুমাত্র তাদের বশীভূত হয়ে গিয়েছিলে। তুমি তো এখনো পর্যন্ত কোনো অন্যায় বা পাপ কাজ করনি। মানুষের মাঝে ভালো খারাপ দু ধরনের চিন্তাধারাই বাস করে। যদি তুমি কোনো অন্যায় করে বসতে, তাহলে সব সত্য জানার পর তোমার এই উন্মাদনা অনুশোচনা বোধ হওয়া স্বাভাবিক বিষয় হতো। খারাপ চিন্তা করলেই মানুষটা খারাপ হয়ে যায় না ভাই। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ। আল্লাহ সঠিক সময়ে তোমার সামনে সত্যগুলো তুলে ধরার উত্তম সুযোগ করে দিয়েছেন আমাদের। এজন্য শান্ত হয়ে তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। শান্ত হও ভাই, শান্ত হও। কৌশলের এরূপ কথাগুলো শুনে কনক অনেকটা শান্ত হয়ে যায়। কনক সোজা হয়ে বসে দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলল, আমি ভীষণ লজ্জিত ভাই, আমাকে তোরা ক্ষমা করে দিস। তুমি আমাদের বড় ভাই, আমাদের কাছে ক্ষমা চাওয়া তোমার শোভা পায় না। কনক পাশ ফিরে সন্ধ্যাকে নিজের কাছে ডাকে। সন্ধ্যা এক হাতে চোখ মুছে হাসি মুখে সোফা ছেড়ে উঠে কনকের পাশে গিয়ে বসে। কনক দু হাতে নিজের দুই ভাই বোনকে জড়িয়ে ধরে দু চোখ বুজে ফেলে। এই প্রথম সন্ধ্যাকে আর বড় ভাইয়ে এভাবে আদর করে নিজের বুকে জায়গা দিয়েছে। ওদের এই মিল বন্ধন দেখে তরু, অনন্যা আর নীলাদ্রের চেহারাতেও প্রশান্তির ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ পর নীলাদ্রের হাতে থাকা সন্ধ্যার ফোন বেজে উঠলে সে ফোন স্ক্রিনের দিকে তাকাতেই রিজবির নাম্বার থেকে কল এসেছে দেখে ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে দিয়ে সকলের সামনে ফোনটা উঁচু করে ধরে বলল, শয়তানদের নাম নিতে না নিতেই শয়তানদের পক্ষ থেকে একজনের কল এসেছে। কলটাকে রিসিভ করা উচিত আমার। সকলেই নীলাদ্রের হাতে থাকা সন্ধ্যার ফোনের দিকে তাকায়। কুশল শান্ত স্বরে বলল, সন্ধ্যার কাছে দে ফোনটা। সন্ধ্যা কল রিসিভ করে লাউড স্পিকার অন করো। নীলাদ্র সন্ধ্যার কাছে তার ফোনটা দেয়। সন্ধ্যা কল রিসিভ করে লাউড স্পিকার অন করতেই ওপাশ থেকে রিজবির নরম কণ্ঠস্বর ভেসে আসে, সন্ধ্যা মা, কোথায় আছিস তুই? শ্বশুর বাড়িতেই আছি চাচা। হঠাৎ এমন প্রশ্ন করছেন? বাড়িতে কি সবকিছু ঠিক আছে? আর ঠিক থাকবে কি করে রে মা, পরপর আমাদের পরিবারে যে দুটো দুর্ঘটনা ঘটে গেল, তার রিস্ক কি এত সহজে কাটবে বল? সাবধানে থেকো তোমরা সবসময়। চাচার খেয়াল রেখো।
সন্ধ্যামা, আমার আর তোর চাচির জামাইয়ের সাথে একটু দরকারি বিষয় নিয়ে কথা ছিল। জামাই কি ফিরিয়েছে? সবাই তো পারবে আমাদের? সন্ধ্যা কুশলের দিকে তাকালে কুশল ইশারায় কথা চালিয়ে যেতে বলে। সন্ধ্যা শান্ত স্বরে বলল, এখন ওর কাজের তেমন প্রেশার নেই, ফ্রি আছে। তাহলে আগামীকাল বিকালে জামাইকে বলিস আমি এত চাচি জামাইয়ের সাথে দেখা করতে ওর ক্লিনিকে আসবো। ক্লিনিকে কেন চাচা? বাড়িতে আসুন চাচিকে নিয়ে। না রে মা, কাল জামাইয়ের ক্লিনিকেই যাব, পরে কোনো একদিন তো শ্বশুর বাড়িতে যাওয়া যাবে, কিছু মনে করিস না। আচ্ছা, তোমরা যেটা সঠিক মনে করো। আমি তোমাদের জামাইকে বলে রাখছি এই বিষয় সম্পর্কে। আচ্ছা ঠিক আছে। এ বলে রিজভি কল কেটে দেয়। তরুণীমা ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, অবশেষে মোক্ষম সময় এসেই গেল। শিকার শিকারীর ফাঁদে পা দিয়ে ফেলেছে। এবার শিকারী হিসেবে নিপুণতার সহিত বাকি কাজটুকু সম্পন্ন করতে হবে আমাদের। সকলে তরুর দিকে প্রশ্নসূচক দৃষ্টি স্থির করে রেখেছে। তরুণীমা নীলাদ্রকে উদ্দেশ্য করে বলল, নীলাদ্র ভাইয়া, আগামীকাল তুমি ক্লিনিকে যাবে আর তোমার চেম্বারে রিজভি ও কামিনী চৌধুরীর জন্য অপেক্ষা করবে। পুরো সময়টা তুমি আমাদের সাথে কলে থাকবে। ওদের সম্পূর্ণ কথোপকথন আমরা শুনবো। তারপর তোমাকে কি করতে হবে সেটাও আমি তোমাকে বুঝিয়ে দিব। খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী শত্রুর ভীষণই বাজেভাবে পতন হতে চলেছে, এইটুকু নিশ্চয়তা আমি তোমাদের দিতে পারি। তরুণীমার এরূপ কথা শুনে সকলে যে কিছুটা স্বস্তি পেয়েছে তার ছাপ ওদের মুখশ্রীতে ফুটে উঠেছে। পরক্ষণে অনন্যা বলল, এখন আমাদের বাড়ি ফেরা উচিত। ডাক্তার দেখানোর কথা বলে অনেক সময় হলো আমরা বেরিয়েছি, আর বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। ঠিক বলছো কুশল ভাই। আমার, তোর ভাবি আর আমাদের অনাগত বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আমি তোর উপর দিলাম। ওদের খেয়াল রাখিস, তোরাও সাবধানে থাকিস, সবসময় সতর্ক থাকিস। শত্রু পক্ষে কেউ যেন তোদের কারো বিন্দু মাত্র ক্ষতি করতে আর সক্ষম না হয় ভাই। চিন্তা করো না বড় ভাইয়া, আমি আমার আর কোনো প্রিয়জনের শরীরে ফুলের টোকাও লাগতে দিব না। শত্রুপক্ষদের সঠিক সময় না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে ভাই, কারণ শত্রুরা সবাই জানে তুমি আর বেঁচে নেই। আমি এখানেই থাকবো ভাই। আমি সুযোগ করে কুশল ভাইয়ের সাথে আবার আসবো তোমার সাথে দেখা করতে। সাবধানে থেকো, তুমি বের হইও না এই জায়গা থেকে। চিন্তা করো না বউ। ভাবি, আপনি চিন্তা করবেন না। এখানে বড় ভাইয়ার প্রয়োজন অপ্রয়োজনের দিকে 24 ঘন্টা খেয়াল রাখার জন্য আমি সার্ভেন্ট ডাক্তারের ব্যবস্থা করে রেখেছি। খুব তাড়াতাড়ি বড় ভাইয়ার মাথার ক্ষত ও শুকিয়ে যাবে। আর বাড়ির সকলের সামনে তোমাকে স্বাভাবিক থাকতে হবে। কেউ যেন তোমার আচরণে সন্দেহ করতে না পারে, সেদিকে সতর্ক থাকবে। অনন্যা উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। পরক্ষণে কনক বলল, এই তোরা কিছু সময়ের জন্য সবাই নিজেদের দু চোখ বন্ধ কর, দু হাতে দু কানে চেপে ধরতো। আমি না বলা পর্যন্ত চোখ খোলা কিংবা কান থেকে হাত সরানো হয় না যেন। কনকের এরূপ কথা শুনে ওরা সকলেই বেশ অবাক হয়। কনক আবারও বলল, কিরে তোরা আমার শুনছিস না কেন? সঙ্গে সঙ্গে ওরা সকলে নিজেদের চোখ বন্ধ করে দু হাতে নিজেদের দোকান চেপে ধরে। অনন্যা বলল, পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার কাছে আরেকটু এগিয়ে এসে বসতো। অনন্যা কনকের বেশ অনেকটা কাছে গিয়ে বসে। কনক ওর দুহাত অনন্যার দুগালের উপর রেখে ওর কপালের একবার ভালোবাসার পরশ এঁকে দেয়। কনকের এমন কাজে অনন্যা ওর ঠোঁটে লজ্জাজনক হাসি ফুটিয়ে তোলে। অতঃপর কনক অনন্যার পেটের ওপর নিজের এক হাত রেখে বলল, আমি তোমাদের দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমরা দুজন আমার বেঁচে থাকার সব থেকে মূল্যবান কারণ। সেদিন যে কথা অসম্পূর্ণ রেখে চলে এসেছিলাম, আজ তা সম্পূর্ণ করতে হবে। আমি কখনো তোমাদের দুজনকে ছেড়ে কোথাও যাব না। আমার নিঃশ্বাস চলমান থাকা পর্যন্ত আমি তোমাকে আর আমাদের অনাগত সন্তান আমার সবটা উজাড় করে ভালোবেসে যাব ইনশাআল্লাহ। আমরা দুজনও তোমাকে সবসময় ভালোবেসে যাব মহাশয়। পরক্ষণে কনক আবারও তার অনাগত সন্তানের নড়ে ওঠাকে অনুভব করে। কনক ওর ঠোঁটের হাসির রেখা স্পষ্ট করে বলল, আজ আবার কি দিল আমি আজও অনুভব করতে পারলাম বউ। ও ওর মায়ের কথায় সায় প্রদান করলো। অতঃপর অনন্যা কনকের কাছে থেকে কিছুটা সরে এসে বসে। কনক বাকিদের উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এবার তোরা চোখ মেলতে পারিস। ওরা সকলেই চোখ মেলে। কনক ভ্রু কুঁচকে বলল,
তোরা আমার কথা একবারে কি করে শুনতে পারলি? তার মানে তোরা ঠিকভাবে কান চেপে ধরিসনি? কনকের এরূপ কথা শুনে সকলে একে অপরকে দেখে উচ্চ শব্দে হেসে ওঠে। অনন্যা বেশ লজ্জা পায়। কিছুক্ষণ পর কনক ব্যতীত বাকিরা আস্তানা থেকে বেরিয়ে পড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রাতের বেলা নিজেদের রুমের পাশে থাকা ব্যালকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কুশল। ব্যালকনিতে থাকা সিঙ্গেল দোলনায় পা গুটিয়ে বসে চকলেট খাচ্ছে তরুণিমা। কুশলের দৃষ্টি তরুণিমার উপরে স্থির হয়ে আছে। চকলেট খাওয়া নিয়ে তরুণিমা এতটাই ব্যস্ত ছিল যে কুশল ওর দিকে লম্বা সময় ধরে দৃষ্টি স্থির করে রেখেছে। তার খেয়ালও তরুণ নেই। বিশাল আকাশে থালার মতো একটা চাঁদ উঠেছে। তার চারপাশে অগণিত তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। জ্যোৎস্নার আলোয় পুরো পরিবেশ এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে। তরুর চকলেট খাওয়া পুরোপুরি শেষ হলে সে নিজের দুই হাতের দিকে লক্ষ্য করতে দেখে সবগুলো আঙুল চকলেট দিয়ে মাখিয়ে ফেলেছে সে। তরু দোলনা থেকে নামতে নামতে বলে, আমি হাত মুখ পরিষ্কার করে আসতেছি। এই বলে তরু দোলনা থেকে নেমে সামনের দিকে অগ্রসর হতে নিলে পেছন থেকে কুশল তরুর ডান হাত ধরে এক টানে নিজের বুকের উপর এনে ফেলে অন্য হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। কুশলের আকস্মিক এমন কাজে তরু কিছুটা ভরকে গিয়ে দু চোখ বুজে ফেলে। পরক্ষণে চোখ মেলে সামনে তাকাতেই কুশলের চোখে চোখ পড়ে তরুর। কুশলের ঘোলাটে দু চোখ তরুকে ওর দিকে আকৃষ্ট করতে চাইছে। তরু নিজের দৃষ্টি নামিয়ে বলল, ছাড়ুন আমায়, চকলেট দিয়ে দুহাত মাখিয়ে ফেলেছি, আপনার টি শার্টে লেগে যাবে তো। কুশল তরুকে নিজের বুকের সাথে লেপ্টে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এত সময় ধরে একা একা চকলেট খেলে আমাকে দেখিয়ে দেখিয়ে এখন তো আমারও চকলেট খেতে ইচ্ছে করছে ভীষণ। আমাকে ছেড়ে দিন, হাত মুখ পরিষ্কার করে আপনার জন্য চকলেট নিয়ে আসছি। এত সময় অপেক্ষা করা তো আমার পক্ষে আর সম্ভব হবে না। এখন তো আমার কাছে আর কোনো চকলেট অবশিষ্ট নেই, এক্ষুনি কি করে দেব? আছে তো অবশিষ্ট। মানেটা বুঝিয়ে দিচ্ছি। এই বলে কুশল তরুর ডান হাতটা নিজের মুখের কাছে এগিয়ে নিয়ে প্রতিটি আঙুল লেগে থাকা চকলেটগুলো পরম আবেশে খেতে শুরু করে। কুশলের এমন কাজে তরুর সর্বশরীর যেন শিউরে শিউরে উঠতে শুরু করে। তরু যেন বরফের মতো জমে যাওয়ার পরিস্থিতিতে আটকে যায়। পরক্ষণে কুশল তরুর দুই হাত ওর কোমরের পেছন নিয়ে গিয়ে ঠেকিয়ে নিজের এক হাত দিয়ে ওর হাত যুগল চেপে ধরে অন্য হাত দিয়ে তরু থুতনি স্পর্শ করে ওর নুয়ে থাকা মাথা কিছুটা উঁচু করে ধরে। তরু চোখ জোড়া বুঝে ফেলেছে। কুশল তরুর ঠোঁটের চারপাশ লেগে থাকা চকলেটগুলোর উপর নিজের ঠোঁট লাগিয়ে খেতে শুরু করে। অতঃপর কুশল তরুর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। এভাবেই পেরিয়ে যায় লম্বা সময়। কুশল তরুর ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নেয়। দুজনেই শব্দ করে নিঃশ্বাস ফেলছে। কুশল তরুর কোমর ছেড়ে দিয়ে দুহাত ওর গালের উপর রেখে তরুর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমার চকলেট খাওয়া শেষ হয়েছে আর তোমার হাত মুখও পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। সুন্দর না বিষয়টা? কুশলের এমন কথায় তরু বেশ লজ্জা পায়। পরক্ষণে তরু নিজের দুহাত দিয়ে কুশলের বুকের ওপর হালকা প্রেসার প্রয়োগ করে ওর থেকে সরে রুমের ভেতর যেতে শুরু করে। কুশল পিছন থেকে কিছুটা উচ্চ স্বরে বলল, এত সুস্বাদু চকলেট কিন্তু আমি এর আগে কখনো খাইনি। আজ তো মুক্ত ঘুরে দিলে, এরপর প্রতিদিনের স্বাদ গ্রহণ করতে চাই। এ বলে কুশল তরু যাওয়ার পানে তাকে নিঃশব্দে হাসতে শুরু করে। তরুও রুমের ভেতরে এসে থেমে গিয়ে নিজের ঠোঁটের উপর ডান হাত রেখে লজ্জাজনক হাসি দেয়। পরের দিন দুপুরের খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন সাইমন সাবরিনা। সে সময় কামিনী আর রিজভি সেখানে আসে। কামিনী শান্ত স্বরে বলল, মেজো ভাবি, আমি আর রিভছি একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরবো, তোমরা সাবধানে থেকো। সাবরিনা আর সাইমন কামিনী রিজভির দিকে তাকাতে বেশ অবাক হয়ে যায়। একসাথে থাকতে থাকতে এতগুলো বছর পেরিয়ে কখনো কামিনীকে শাড়ির আঁচল কিংবা ওড়না টেনে মাথায় কাপড় দিতে দেখেনি তারা। আর আজ কিনা সে হিজাব পরেছে। অতি আশ্চর্যজনক লাগছে বিষয়টা ওদের কাছে। সাবরিনা ওনার ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে বললেন, সেই তো বুঝলাম, কিন্তু তুই হিজাব পরেছিস কেন? চুল বের করে বেনুনি দুলিয়ে দুলিয়ে কথা না বললে, চলাচল না করে তুই নাকি আনকমফোর্টেবল ফিল করিস? আজ কি হলো তোর? শরীর কি ঠিক আছে? সাবরিনার এমন কথায় কামিনী আর দুজনে একে অপরের দিকে তাকায়। পরক্ষণে কামিনী পরিস্থিতি সামলে নিতে চেহারা কিছুটা মলিনতার ছাপ ফুটিয়ে বললেন, জীবন তো কম পাপ আর অন্যায় কাজ করিনি ভাবি। ছেলেটাকে অকালে হারিয়ে ফেললাম, তাই এখন সব কিছুর জন্য নিজের ভিতরে ভীষণ অনুশোচনা বোধ
কাজ করে, স্বাভাবিকভাবে হোক কিংবা অস্বাভাবিকভাবে। একদিন তো আমাদের সবাইকে এই দুনিয়া মায়া ত্যাগ করতে হবে। বয়সীবার কত বাকি আছে আমাদের? বাকি যতদিন বেঁচে আছি ততদিন না হয় পুণ্যের পথেই চলার চেষ্টা করি। এত বেশি আল্লাহ তাআলা আমাদের ওপর থেকে পাপের বোঝা কিছুটা হালকা করেন, তাই ঠিক করলাম এখন থেকে আমার স্বামী ব্যতীত আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার একটা চুলও দেখাবো না। আমি সবসময় মাথায় ওড়না বা হিজাব পেঁচিয়ে রাখবো। কামিনীর মুখে এমন পুণ্যবানদের মতো কথা শুনে সাবরিনা আর সাইমন দুজনেই অত্যন্ত অবাক হয়ে যায়, যেন তারা শয়তানের মুখে আল্লাহ তাআলার নাম শুনছেন। কামিনীর পাশ থেকে রিজভি তাড়া দিল। কামিনী আর রিজভির সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। সাইমন আর সাবরিনা ওদের যাওয়ার পানে তাকিয়ে রয়। পরক্ষণে সাবরিনা বললেন, কামিনীর মুখে এত ভালো ভালো কথাগুলো কেন যেন আমার হজম হচ্ছে না গো। মনে হচ্ছে কোনো না কোনো গড়বড় এর ভিতরে অবশ্যই আছে, যা ওরা দুজন আমাদের সামনে আনতেই চাইছে না। নতুন চেহারা নতুন পরিচয় হওয়া নীলাদ্রের অফিসিয়ালি ডাক্তার হওয়া রোগীদের মাঝে সুচিকিৎসা প্রদান করা এখন সম্ভব হবে না বিধায় কুশল ডাক্তার আকরামের সাথে কথা বলে একবেলার জন্য তার ক্লিনিকেই একটা চেম্বারের ব্যবস্থা করে ফেলেছে। চেম্বারটি অন্য সব ডাক্তারদের চেম্বারের মতো করেই সাজানো গোছানো রয়েছে। দরজার উপর ডক্টর সৌহার্দ্য তালুকদারের নেম প্লেটও লাগানো রয়েছে। চেম্বারের বাইরে কুশল এর একজন গার্ডসকে সাধারণ পোশাক পরিয়ে বসিয়ে রেখেছেন, যিনি সৌহার্দ্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভূমিকা পালন করবেন আজ। সব ব্যবস্থা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে বুঝে কুশল, তরুণিমা, সন্ধ্যা ক্লিনিকেরই অন্য পাশে একটা কেবিন বুক করে সেখানে আছে। কুশল কেবিনের ভেতরে পায়চারি করছে। তরু আর সন্ধ্যা বিছানায় বসে আছে নিজেদের সামনে ল্যাপটপ ওপেন করে। নীলাদ্রের জন্য বুক করা চেম্বারের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর সেই ফুটেজটাই তরু সন্ধ্যা ল্যাপটপ স্ক্রিনে দেখেছে। অপেক্ষা ওদের রিজভি আর কামিনীর সেখানে আসার। সন্ধ্যা শান্ত স্বরে বলল, মেজো ভাইয়া, নীলাদ্রের জন্য চেম্বার তো বুক করলে, কিন্তু ক্লিনিকের রিসেপশনে বসা মহিলাটার সাথে কি কথা বলেছিলে? চাচি তো ক্লিনিকের ভেতর আসার পর সরাসরি রিসেপশনেই যাবে, নীলাদ্রের চেম্বার কোথায় তা জানতে। সব কাজই সম্পন্ন করা হয়েছে সন্ধ্যা। কুশলের কথা শুনে সন্ধ্যা এবার আরও কিছুটা নিশ্চিত হয়। কিছু সময় পর ল্যাপটপ স্ক্রিনে কামিনী আর রিজভিকে নীলাদ্রের চেম্বারের দিকে অগ্রসর হতে দেখে তরুণিমা বলল, এই তো ওরা আসছে। সন্ধ্যা সন্ধ্যা নীলাদ্র ভাইয়াকে কল করো। সন্ধ্যা তৎক্ষণাৎ নীলাদ্রকে কল করে। নীলাদ্র কল রিসিভ করে নিজের কানে থাকা ব্লুটুথ ইয়ারফোনের সাহায্যে কুশল পায়চারি থামিয়ে তরুণিমার পাশে এসে বসে। সন্ধ্যার ফোনে লাউডস্পিকার অন করে তরুণিমার সামনে রাখে। সবার দৃষ্টি ল্যাপটপের উপর স্থির। কামিনী আর রিজভি নীলাদ্রের চেম্বারের সামনে দাঁড়িয়ে কুশলের ঠিক করা সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের আড়ালে থাকা গার্ডদের সাথে কথা বলে। গার্ডসটিও ভীষণ নিপুণতার সাথে নিজের কাজ সম্পন্ন করে। রিজভি আর কামিনী কেবিনের ভেতর প্রবেশ করে। ওদের দুজনকে দেখা মাত্র নীলাদ্রের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। নীলাদ্র ওদের সামনে নিজের সৌহার্দ্য রূপের প্রকাশ করে বলল, চাচা চাচি, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? কামিনী আর রিজভি নীলাদ্রের সামনাসামনি টেবিলের উপরে থাকা চেয়ার টেনে সেখানে বসে। রিজভি বললেন, না জানি বাবা, কোনো সমস্যা হয়নি। সন্ধ্যা গতকাল রাতেই আপনারা যে এখানে আসবেন সেই কথা আমাকে জানিয়েছিল। আমি ওকে বললাম আপনারা হলেন আমার পরম আত্মীয়, আপনারা বাসায় না এসে কেন কষ্ট করে চেম্বারে আসবেন। তখন ও বলল আপনারা এখানে আসতে চেয়েছেন, বাসায় পরে আসবেন। জামাই বাবা, কথা তো এমনটাই হয়েছিল আমাদের। আসলে তোমার সাথে পার্সোনালি কিছু কথা বলার ছিল, তাই এখানে আসতে চাওয়া। যা বলার তা নির্দ্বিধায় বলতে পারেন আমায় চাচি। কামিনী এক পলক রিজভির দিকে তাকায়। রিজভি ইশারা কামিনীকেও সমস্যার বিষয়টা শেয়ার করতে বলে। পরক্ষণে কামিনী কিছুটা অস্বস্তি বোধ নিয়ে নিজের মাথায় থাকা হিজাবটা খুলতে শুরু করে। নীলাদ্র ওর ব্রুযুগল কিঞ্চিত কুচকে নিয়ে কামিনীর দিকেই তাকিয়ে আছে। হিজাব পুরোপুরিভাবে খোলা শেষ হতেই কামিনী ওর ঘাড় বাগিয়ে যে পাশ থেকে চুল গোড়া থেকে পুরোপুরিভাবে উঠে এসেছিল সে পাশেই নীলাদ্রকে দেখায়। ক্যামেরার মাধ্যমে কামিনীর এক পাশ টাক হয়ে যাওয়া দৃশ্য কুশল, তরুণিমা, সন্ধ্যাও দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওরা তিন সশব্দে হেসে ওঠে। ওদের হাসির শব্দ শুনে নীলাদ্রের হাসি উঠে যায়। নীলাদ্র টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে অল্প পরিমাণে পানি পান করে। সন্ধ্যা হাসতে হাসতে বলল, এর কি অবস্থা হয়েছে মহিলার? মাথার এক পাশের চুল উঠে টাক পড়ে গিয়েছে। আল্লাহ, আমার তো হাসির তো থামছেই না। তরুণিমা আর কুশল নিজেদের হাসি কন্ট্রোল করে নেয়। তরুণিমা শান্ত স্বরে বলল,
নীলাদ্র ভাইয়া নিজেকে কন্ট্রোল করুন আর স্বাভাবিকভাবে কথা বলুন ওদের সাথে। তরুর কথা শুনে নীলাদ্র একবার গলা ঝাড়া দেয়। কামিনী সোজা হয়ে বসে নীলাদ্রের দিকে তাকিয়ে বললেন, অনেকদিন থেকে গোসলের পর তোয়ালে দিয়ে চুল মোছার সময়, চিরুনি করার সময় অত্যাধিক পরিমাণে চুল উঠতে শুরু করেছিল। মাঝখানে পরিবারের উপর দিয়ে এত বড় বড় ধাক্কা গেল, তাই এই বিষয়ে প্রতি গুরুত্ব দিয়ে উঠতে পারিনি। কিন্তু আগামীকাল গোসলের পর চুল থেকে তোয়ালা খোলার পরপরই লক্ষ্য করলাম চুলের এক পাশ থেকে সব চুল উঠে তোয়ালেটাতে লেগে গেছে। আমার গলা ছেড়ে দিয়ে কান্না করার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তোমার চাচা শ্বশুর অনেক বুঝিয়ে শান্ত করেছেন, আর তাই তোমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজ এখানে এসেছি আমরা। বাবা, বয়সের সাথে সাথে নর্মালি সবারই কম বেশি চুল পড়ে যাওয়ার সমস্যা হওয়াটাই তো স্বাভাবিক, আমরা সবই জানি বাবা। কিন্তু এভাবে একেবারে এক পাশ থেকে চুল উঠে গিয়ে দাগ পড়ে যাওয়ার ব্যাপারটা তো মোটেও নর্মাল বিষয় না, তাই না? গুগলে গিয়ে অ্যালোপেশিয়া লিখে সার্চ করো আর সেই রোগের বর্ণনা দিয়ে দাও নীলাদ্র ভাইয়া। তরুণীমার কথা অনুযায়ী নীলাদ্রর ফোন হাতে নিয়ে গুগল থেকে অ্যালোপেশিয়া রোগের ফলে হওয়ার সব সমস্যাগুলো এক নজরে দেখে নেয়। ডাক্তারি ডিগ্রি অর্জন করার জন্য এই রোগ সম্পর্কে নীলাদ্রের কম বেশি ধারণা পূর্ব থেকেই ছিল। পরক্ষণে নীলাদ্রর ফোনটা টেবিলের উপর পুনরায় রেখে বলল, চাচির কি সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি চাচা। কি সমস্যা হয়েছে আমার জামাই বাবা? আপনাদের আমি ডিটেলস বলছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। রিজভি আর কামিনী দুজনেই ওদের মাথা একপাশে বাঁকিয়ে আচ্ছা সূচক প্রত্যুত্তর করলেন। অতঃপর নীলাদ্র বললেন, সাধারণভাবে মাথায় চুল পড়ে যাওয়াকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় অ্যালোপেসিয়া বলা হয়। সাধারণত মাথায় চুল পড়তে শুরু করে একটা নির্দিষ্ট বয়সের পরে। এক্ষেত্রে এক একজনের এক এক সময় সেটি শুরু হতে পারে। চুল পড়ার ধরনও হয় প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, কারোর তুলনামূলক বেশি হয়, আবার কারোর কম হয়। কিন্তু অ্যালোপেসিয়া হলে মাথার চুল হঠাৎ পড়ে যেতে শুরু করে এবং ধারাবাহিকভাবে তা পড়তেই থাকে। কখনো একটি নির্দিষ্ট জায়গা থেকে চুল পড়ে যায়, কখনো আবার পুরো মাথা থেকে সব চুল পড়ে যায়, এমনকি ভুরু বা চোখের পাপড়ি সহ সম্পূর্ণ শরীরের লোমও পড়ে যায়। যে কোনো বয়সের নারী পুরুষ নির্বিশেষে সবাই এই রোগের শিকার হতে পারেন, এমনকি শিশুরাও বাদ যান না। অ্যালোপেসিয়া রোগের আবার বিভিন্ন ধরন আছে, যে কারণে এক একজনের শরীরে এক এক ধরনের উপসর্গ দেখা দেয়। সাধারণত চুল পড়া বা এই অ্যালোপেসিয়া রোগের স্থায়ী কোনো সমাধান নেই। তবে চাচির এই সমস্যাটি যেহেতু শনাক্ত করতে পেরেছি আমি, তাই ওনার চিকিৎসা করলে হয়তো কিছুটা উপশম হতে পারে এই রোগের। তবুও কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। নীলাদ্রের মুখে এরূপ কথাগুলো শুনে কামিনীর মুখ পুরোপুরিভাবে মলিন হয়ে যায়। সে নিজের মাথা নুয়ে ফেলেছে। রিজভি একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো জামাই বাবা, চিকিৎসা করলে যদি সত্যি কিছুটা উপশম হতে পারে তাহলেই চলবে। আমি আমার সবটুকু জ্ঞান প্রয়োগ করে চেষ্টা করব চাচা। আপনি চাচিকে মানসিকভাবে ভেঙে পড়তে দিয়েন না, বোঝান চাচিকে, নয়তো সমস্যা আরও বেড়ে যাবে। রিজভি শুধু উপর নিচ মাথা নাড়ল। অতঃপর কামিনীকে বুঝিয়ে রিজভি নীলাদ্রের চেম্বার থেকে বেরিয়ে আসে। ওরা বের হতেই নীলাদ্র চেয়ারের সাথে হেলান দিয়ে ক্যামেরা দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডান বুঝিয়ে হাসতে শুরু করে। রিজভি আর কামিনী ক্লিনিক থেকে বের হয়ে গিয়েছে বুঝে কুশল, তরুণীমা, সন্ধ্যা ওদের কেবিন থেকে বেরিয়ে নীলাদ্রের চেম্বারে চলে আসে। কুশল চেয়ারে বসতে বসতে বলল, এই কারণেই তুমি সন্ধ্যার বিয়ের আগে নীলাদ্রের থেকে ওই ক্ষতিকর ওষুধ দুটো নিয়েছিলে। তার প্রয়োগেই এই মহিলার এমন করুণ দশা হয়েছে। ঠিক ধরেছেন, মাত্র তো শুরু হয়েছে। করুণ দশার এখনো লম্বা জার্নি পার করতে হবে ওই কামিনী চৌধুরীকে। নিজের সৌন্দর্য নিয়ে ওনার অতিরিক্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব, আর ওনার করা পাপ কর্মের জন্য উপযুক্ত শাস্তিও হারে হারে ভোগ করবেন উনি খুব শীঘ্রই। যত দিন যাবে কঠিন থেকে কঠিনতর সাজা ভোগ করবে ওরা, আর ওদের করুণ পরিণতি হতে দেখে মজা পাবো আমরা। তরুণীমার মুখে এরূপ কথা শুনে সন্ধ্যা খুশিতে তরুণীমাকে জড়িয়ে ধরে। তরুণীমা, সন্ধ্যা, তোমাদের দুজনকে একটা বিষয় জানানো উচিত বলে আমি মনে করছি। এদিকে তরুণীমা সন্ধ্যা দুজনেই কুশলের দিকে প্রশ্নসূচক দৃষ্টি স্থির করে। নীলাদ্র চেয়ারের সাথে অর্ধশরীর এলিয়ে দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই কুশল বলল, বাবা কোমা থেকে ব্যাক করেছেন 1 মাস পূর্বেই। কুশলের মুখে এরূপ কথা শুনে তরুণীমার সন্ধ্যা অনেক বেশি অবাক হয়ে যায়। সন্ধ্যার চোখজোড়া মুহূর্তের মধ্যে নোনা জলে টইটম্বর হয়ে ওঠে। সন্ধ্যা নীলাদ্রের দিকে তাকাতেই নীলাদ্র হাসি মুখে মাথা উপর নিচ দাঁড়ায়। তরুণীমা বলল, আপনি সত্যিই বলছেন কুশল? বাবা সত্যি কোমা থেকে ব্যাক করেছেন? তরুণীমা,
কিন্তু আপনি এত বড় খুশির খবরটা আমাদের জানাতে এত দেরি করলেন কেন বলুন তো? সঠিক সময়ের অপেক্ষা করছিলাম মাত্র। সন্ধ্যার দুগাল ছুঁয়ে কয়েক ফোঁটা নোনা জলে ফেলে বলল, আমি বাবার কাছে যেতে চাই মেজো ভাইয়া, তার কণ্ঠে মা ডাক শুনতে চাই। এখনো সেই সময় আসেনি বোন আমার, ধৈর্য ধর। শত্রুদের মাঝেই বাবা আছেন, তাই ওদের সকলের পতন না ঘটানো পর্যন্ত বাবার সাথে দেখা করা যাবে না, কারণ আমাদের একটা ভুল পদক্ষেপের কারণে বাবার জীবন ঝুঁকির মাঝে পড়ে যাবে। সন্ধ্যা নীরবে অশ্রু ঝরাতে শুরু করে। তরুণীমা এক হাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে। কৌশল আবারও বলল, দীর্ঘ 20 বছর যাবৎ প্রতিদিন বাবাকে এক প্রকার ক্ষতিকর ঔষধ ইনজেক্ট করে আসছিল অমানুষগুলো। বাবাকে বাড়িতে আনার পর প্রথম রাতেও সেই চেষ্টা করেছিল ওরা। দুর্ভাগ্যবশত তখন তারা সফল হয়েছিল। পরবর্তীতে বাবার চিকিৎসার জন্য নীলাদ্রকে ঠিক করার পর নীলাদ্রের সন্দেহের কথা জানা মাত্র আমি বাবার নিরাপত্তার কথা চিন্তা করে তার রুমে আমি ও নীলাদ্র ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিষেধ করে দিয়েছিলাম। এরপর অমানুষগুলো সব চেষ্টা বৃথা হতে শুরু করেছিল আর ওরাও হাল ছেড়ে দিয়েছিল। সে সম্পর্কে আমরা সবাই অবগত। দীর্ঘদিন যাবৎ ওই ক্ষতিকর ঔষধ বাবার শরীরে ইনজেক্ট না হওয়ায় বাবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিলেন। 1 মাস পূর্বে বাবা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন। শুরুতে বাবা আমাকে চিনতে পারেননি, পরে তাকে আমার পরিচয় দিলাম। বাবা আমাকে তার বুকে জড়িয়ে নিয়েছিলেন। সেই সময় পৃথিবীর ভিতর সবথেকে শান্তির স্থল মনে হয়েছিল আমার বাবার বুক। অতঃপর বাবাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করলাম। সব শোনার পর বাবা ভীষণই আপসেট হয়েছিলেন। এরপর বাবাকে বুঝালাম। বাবা সেদিন থেকে মিথ্যে কথা অনুযায়ী ব্যাস, আর কিছুদিন তারপর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কৌশলের কথাগুলো শুনে সন্ধ্যা কান্না থামে শান্ত হয়ে যায়। পরক্ষণে তরুণীমা নীলাদ্রকে তার পরবর্তী কাজের কথা বলে দেয়। অতঃপর ওরা সকলেই ক্লিনিক থেকে বেরিয়ে আসে নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। 2 দিন পর বিকেলবেলা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে সোফায় বসে আছে চৌধুরী পরিবারের সকল সদস্যরা। নীলাদ্র আর সন্ধ্যাও এসেছে দুপুরের একটু আগে। কামিনী এখন রুমের বাইরে থাকা পুরো সময় ওড়না দিয়ে মুখ ভালোভাবে নিজের মাথা ঢেকে রাখে। সাবরিনা আর সাইমনও বিষয়টা নিয়ে আর বাড়তি ঘাটাঘাটি না করে নর্মাল নিতে শুরু করেছে। সকলেই যখন গল্প ও আড্ডা নিয়ে ব্যস্ত ছিল সে সময় তরুণীমা চোখ দিয়ে সন্ধ্যাকে ইশারা করে। তরুণীমার ইশারা বুঝতে পেরে সন্ধ্যা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই গল্প করো, আমি একটু রুমে যাব, কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে, রয়ে গিয়েছি এখানে। মেজো ভাবি, তুমিও একটু চলো, আমার সাথে হাতে হাতে সাহায্য করে দেবে। তরুণীমা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। অতঃপর তরু আর সন্ধ্যা স্থান ত্যাগ করে। উপস্থিত বাকিরা বিষয়টাকে নর্মালি নেয়। সন্ধ্যা তরুর সাথে নিজের রুমে এসে বিছানার উপর থেকে নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে তার ভেতর থেকে নীলাদ্রে দেওয়া 2টো ক্ষতিকর ওষুধের কাচের ছোট বোতল বের করে। পাশাপাশি 2টো হ্যান্ড গ্লাভস বের করে তরুণীমাকে দেয় হাতে পরার জন্য। তরুণীমা গ্লাভস দুটি নিজের হাতে পরে নিয়ে ওষুধের বোতল 2টো নেয়। সন্ধ্যা শান্ত স্বরে বলল, মেজো ভাবি, সময় কিন্তু খুব কম, যা করার খুব দ্রুত করবে আর সাবধানে। তুমি দরজার সামনে এসে দাঁড়াও, আমি দ্রুত এই কাজ শেষ করব। অতঃপর তরুকে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে কামিনীর রুমের সামনে দরজার পাশে দাঁড়িয়ে যায় সন্ধ্যা। তরু দ্রুততার সাথে রুমের ভেতর প্রবেশ করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে সেখানে থাকা প্রতিটি জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপর নিজের হাতে থাকা ঔষধের বোতল 2টোর মুখ খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে সেখানে রাখা বডি লোশন ও ফেস ক্রিমের ভেতর সেই ওষুধ দুটি একটু বেশি পরিমাণ মিশিয়ে দিয়ে পূর্বের জায়গায় রেখে দেয়। এরপর ওষুধের বোতল 2টো হাতে নিয়ে ওয়াশরুমের ভেতর প্রবেশ করে সেখানে থাকা কামিনীর বডি ওয়াশ ও ফেস ওয়াশের ভেতরও মিশিয়ে দিয়ে তা পূর্বের জায়গায় রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দরজার বাইরে এখনো সন্ধ্যা দাঁড়িয়ে আছে। তরুণীমা সন্ধ্যার পাশে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কাজ শেষ হয়েছে, চলো এখন। অতঃপর ওরা দুজন স্থান ত্যাগ করে। রাতের বেলা নিজ রুমে বিছানা বসে ফোন দেখছে রিজবে। সেই সময় কামিনী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলে বসে চিরুনি দিয়ে চুল চিরুনি করতে ধরেও থেমে গিয়ে ওভাবে হাত খোপা করে নেয়।
পরক্ষণে নিজের সম্পূর্ণ মুখে গলায় ক্রিম ও শরীরের বাকি অংশে লোশন মেখে নিয়ে আয়নায় নিজেকে আরেকবার থেকে বিছানায় গিয়ে বসতে বসতে বলল, চুল ওঠার ভয়ে এখন আর চুল চিরুনি করতে ইচ্ছে করে না, জানো? সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। কি হওয়ার কথা ছিল আর কি দিন দেখতে হলো আমাদের। এসব ভেবে আপসেট হয়েও না কামিনী। সৌন্দর্য কি আর সারা জীবন এরকম থাকে বলো? বয়স তো কম হচ্ছে না আমাদের। ছেলেকে হারালাম, এখন আমরা দুজনেই আমাদের একে অপরের বেঁচে থাকার একমাত্র সম্বল। কামিনীও একবার দীর্ঘশ্বাস ফেলল মাত্র। ক্লিনিকে নিজ কেবিনে বিছানায় আধা শোয়া হয়ে আছে হুমায়রা। শরীরের ক্ষতগুলো এখনও অনেকটা শুকিয়ে গেছে। কেটে যাওয়া স্থানগুলো থেকে বেশ কয়েকদিন আগেই সেলাইগুলো খুলে ফেলেছে ডাক্তার। ক্ষতগুলো পূরণ হয়ে আসছে ধীরে ধীরে। বাসায় এই অবস্থা নিয়ে গেলে তাহিরের বাবা মা অত্যাধিক দুশ্চিন্তা করবে। এইভাবে ক্লিনিকেই রয়ে গেছে হুমায়রা, তাহির দুজনেই। তাহির ওর বাবা মাকে হুমায়রার সাথে ঘুরতে এসেছে এমন বাহানা শুনে বুঝিয়ে রেখেছে। কৌশল তরুণীমা মাঝে মাঝে ওদের সাথে দেখা করতে ক্লিনিকে আসা যাওয়া করেছে। তাহির আর হুমায়রা দুজনেই কৌশলদের বর্তমান আপডেট ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে অবগত রয়েছে। তাহিরকে খাবারের ট্রে হাতে নিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে দেখে হুমায়রা মুখ ভার করে বলল, হসপিটালের এইসব সামান্য ঝাল লবণযুক্ত পাতলা স্যুপ, ফলমূল আর 3 বেলা বড় বড় তিত করলার থেকেও জঘন্য তিক্ত ওষুধগুলো খেতে খেতে না আমার রুচি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তাহির। আমি আর এসব খেতে পারবো না। আমি খালামণির হাতে রান্না করার ঝাল ঝাল মুরগি, মাছের ভুনা এগুলো দিয়ে গরম ভাত খেতে চাই। হাতে থাকে এসব অখাদ্য তুমি ডাস্টবিনে ফেলে দাও প্লিজ। তাহির খাবারের ট্রেটা হুমায়রার কোলের উপর রেখে বিছানার পাশে থাকা চেয়ারটি টেনে সেখানে বসে বলল, পুরোপুরি সুস্থ হয়ে না হওয়া পর্যন্ত এসব অখাদ্যগুলোই তোকে খেতে হবে, বুঝলি? নিজের ইচ্ছা মতো খাবার আরো 1 মাস পর থেকে খেতে পারবি। কি বলে তুমি? আরো 1 মাস আমায় এসব অখাদ্য খেতে হবে? তোমার কি মনে হয় আমি ততদিন বেঁচে থাকবো এগুলো খেয়ে? মারবো টেনে 1 থাপ্পড়। ফাজিল মেয়ে কোথাকার, মরার কথা বলিস কোন সাহসে? হ্যাঁ, মারো, আরো মারো। অবলা নিরীহ মেয়েটাকে একলা পেয়ে নিজের ইচ্ছে মতো অত্যাচার নির্যাতন করছো তো। একবার বাড়িতে ফিরতে দাও শুধু। এই সব কিছুর হিসাব সুদে আসলে উসুল যদি না করেছি তো আমার নামও হুমায়রা তালুকদার নয়। 2 মিনিটের ভিতর যদি এখানে থাকা সব খাবার শেষ না হয় তাহলে তোর কি করুণ অবস্থা আমি করব তা তুই কল্পনাও করতে পারবি না। তাহির এরূপ কথা শুনে হুমায়রা ওর নিঃশ্বাস বন্ধ করে ট্রের ওপর বাটিতে রাখা স্যুপগুলো খাওয়া শেষ করে। এরপর তাহির হুমায়রার ওর রাতের ওষুধগুলো বের করে ওর হাতে দেয়। হুমায়রা ছলছল নয়নে একবার তাহিরের দিকে তাকায় তো আরেকবার হাতে থাকা বিশাল আকারের ওষুধগুলোর দিকে তাকায়। তাহিরের চোখ রাঙানিকে হজম করতে না পেরে হুমায়রা এক নিঃশ্বাসে সবগুলো ওষুধ পানির সাহায্যে গিলে ফেলে শব্দ করে ঢেকুর তোলে। হুমায়রার এমন কাজে তাহির ওর চেহারার ধরন পানসেটের মতো করে বলল, মেয়ে হয়েও এমন কাজ করিস কি করে তুই? ছ্যা, কি জঘন্য। কেন? মেয়েদের কি শব্দ করে ঢেকুর তোলা বারণ? এটা কি খুব বড় কোনো অপরাধ? তাহির হুমায়রার কোলের ওপর থেকে খাবারের ট্রেটা নিয়ে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, সব বিষয়ে এমন তর্ক করিস কেন তুই? তর্ক? তর্ক কোথায় করলাম? তুমি যেভাবে আমার ঢেকুর তোলাকে জঘন্য বললে মনে তো হলো আমি কোনো দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, আর এর জন্যে আমাকে ফাঁসির থেকেও বড় কোনো সাজা দেওয়া উচিত। হুমায়রার এরূপ কথা শুনে তাহির ওর ঠোঁটে হালকা বাঁকা হাসি রেখা ফুটিয়ে ওর দুপাশে 2 হাত রেখে ওর দিকে অনেকটা ঝুঁকে যায়। হুমায়রা শুকনো ঢোক গিলে বিছানার সাথে যতটা সম্ভব নিজের পিঠ ঠেকিয়ে নেয়। তাহির হুমায়রার মুখের আরও অনেকটা কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে আসে। তাহিরের দৃষ্টি হুমায়রার 2 চোখের স্থির। হুমায়রার দৃষ্টি এই মুহূর্তে ভীষণ চঞ্চল হয়ে রয়েছে। তাহির ধীর স্বরে বলল, শাস্তির কথা যখন বললি তখন তোর এই ঢেরুস তোলার মতো জঘন্য কাজের জন্য তোকে শাস্তি দিলে বিষয়টা মন্দ হয় না। হুমায়রার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ইতিমধ্যে। হুমায়রা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এটা কোনো জঘন্য কাজের ভিতর পড়ে না, তাই শাস্তি পাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। সরো আমার সামনে থেকে। তুই এভাবে কাঁপছিস কেন? তোর কণ্ঠ, তোর ঠোঁট জোড়াও বা এভাবে কাঁপছিস কেন বলতো? আমার চোখের সাথে চোখ মিলিয়েও বা কথা বলতে পারছিস না কেন তুই? তুমি আমার সামনে থেকে সরো, তাহলে আমি স্বাভাবিক হয়ে যাব। তাহির হুমায়রার এরূপ কথা শুনে ওর দিকে আরও কিছুটা ঝুঁকে যায়। হুমায়রা সঙ্গে সঙ্গে নিজের চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে। কিছুক্ষণ এভাবেই পেরিয়ে যায়।
তাহিরের কোনো সারা শব্দ না পেয়ে হুমায়রা চোখ মিলে তাকাতেই তাহির হুমায়রার ঠোঁটের ভাঁজেই নিজের ঠোঁট মিলিয়ে দেয়। হুমায়রা এক হাত দিয়ে বিছানার চাদর মুষ্টিবদ্ধ করে ধরে। এভাবেই পেরিয়ে যায় আরও বেশ কিছু সময়। তাহির হুমায়রার ঠোঁটের ভাঁজ থেকে ঠোঁট সরিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, অসুস্থ তুই, তাই তোর প্রাপ্য শাস্তিটা আপাতত হিসেবের খাতায় লিখে রাখলাম, সময় মতো পূরক করব। এ বলে তাহির হুমায়রার কাছ থেকে সরে টেবিলের একপাশে থাকা সোফার উপর গিয়ে বসে। হুমায়রা নিজের দিকে দৃষ্টি স্থির করে লজ্জাজনক হাসি দেয় মাত্র। 2 দিন পর দুপুরবেলা কামিনী ওর হাত পা গলা মুখ শরীরের বিভিন্ন অংশ যথাসম্ভব চুলকাতে চেষ্টা করতে করতে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে বিরক্তি নিয়ে বলল, উফ, সকাল থেকেই সর্বশরীর কেমন চুলকাতে শুরু করেছে। এত চুলকাচ্ছে কিন্তু আরাম পাওয়ার বদলে মনে হচ্ছে চুলকানির মাত্রা আরও বেড়েই চলেছে। এই জন্য গোসল পর্যন্ত করলাম, কিন্তু ফলাফল তো শূন্যই। কী যে হলো আমার। কামিনী কোনোভাবেই চুলকানো বন্ধ করতে পারছে না। বিকেলের পরপর রিজভি ক্লান্ত মুখশ্রী নিয়ে গলার টাইটা ঢিলে করতে করতে রুমে প্রবেশ করে বলল, শরীর যেন এখন আর সামান্য প্রেসারও নিতে পারছে না। অল্পতে দুনিয়া সব ক্লান্তি শরীর এসে দেখে দেখেছে, এভাবে কি চলে? রিজভি পুরো কথা শেষ করার পূর্বে নিজের সামনে কামিনীকে প্রায় উন্মাদের মতো নিজের সর্বশরীর চুলকাতে চুলকাতে নখের আছড়ে চামড়া ছিঁড়ে রক্ত বের করতে দেখে অত্যন্ত অবাক হয়ে যায়। তার দিকে ছুটে গিয়ে বাধা প্রয়োগ করতে করতে বলল, কামিনী কামিনী কি করছো ওটা কি? এভাবে উন্মাদের মতো নিজের শরীর চুলকানো বন্ধ করো। কেমন নখের আঁচড়ে শরীরের বিভিন্ন অংশে চামড়া ছিলে রক্ত বের করেছে, দেখেছো একটাবার কামিনী? রিজভির কথাগুলো কামিনীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না যেন। এই মুহূর্তে রিজভি কোনোভাবেই কামিনীকে থামাতে না পেরে দ্রুত নীলাদ্রকে কল করে। ও পাশ থেকে নীলাদ্র কল রিসিভ করতেই রিজভি অস্থির কণ্ঠে পড়ল, যাই বাবা, তোমার চাচির কি যেন হয়েছে? সকালে যখন অফিসে গেলাম ওকে রেখে তখন স্বাভাবিকই ছিল, একটু আগে বাসায় ফেললাম, দেখি ও কেন উন্মাদের মতো নিজের শরীর চুলকাছে। চুলকাতে চুলকাতে একবারে রক্ত অবস্থা করে ফেলেছে, তবুও থামছে না। আমি কিছুতে ওকে থামাতে পারছি না। নীলাদ্র তালুকদার ভিলায় নিজের জন্য বরাদ্দকৃত রুমে বিছানায় বসে আছে সন্ধ্যার সাথে। ফোনে লাউডস্পিকারে অন থাকায় রিজভির বলা কথাগুলো সন্ধ্যা শুনতে পেরেছে। সন্ধ্যার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। নীলাদ্র তরুণীমার পূর্ব থেকে বলা অনুযায়ী কাজ করতে শান্ত স্বরে বলল, চাচা, আপনি শান্ত হন। বাড়ির বাকি সদস্যদের থেকে লুকিয়ে রাখার মতো বিষয়টা আর নেই। আপনি এই মুহূর্তে রুমের বাইরে যান, সার্ভেন্টদের ডাকুন, চাচিকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে শক্তপোক্তভাবে তাকে বেঁধে রাখার ব্যবস্থা করুন। নয়তো এভাবে চাচি নিজের শরীর চুলকাতে থাকলে তার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে চলে আসব। রিজভি নীলাদ্রের কথা মেনে নিয়ে কল রেখে দিয়ে দ্রুততার সাথে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে উচ্চ স্বরে সার্ভেন্টদের ডাকতে শুরু করে। রিজভির এমন ডাকে সার্ভেন্টরা সহ চৌধুরী মেনসুরের উপস্থিত বাকি সদস্যরাও নিজ নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। রিজভি কয়েকজন মহিলা সার্ভেন্টকে নিজের রুমে আসতে বলে। এই মুহূর্তে সাবরিনা অবাক স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে রিজভি? হঠাৎ এভাবে শোরগোল করতে শুরু করেছো কেন তুমি? সাবরিনার প্রশ্ন রিজভির কান পর্যন্ত পৌঁছালেও তিনি তার কোনো প্রত্যুত্তর না করে সার্ভেন্টদের নিয়ে নিজের রুমের দিকে দ্রুততার সাথে হেঁটে যেতে শুরু করেন। পরক্ষণে সাবরিনা সহ উপস্থিত বাকি সদস্যরাও রিজভিদের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। তরুণীমা যেতে যেতে ধীর স্বরে কুশলকে উদ্দেশ্য করে বলল, শুরু হয়ে গিয়েছে শত্রুপক্ষের উপর দাবায় আমাদের দেওয়া পরবর্তী চালের রিয়াকশন। কুশল তরু দুজনের ঠোঁটের হাসির রেখা স্পষ্ট ফুটে ওঠে। সাবরিনা, সাগরিকা, অনন্যা, রিজভি কামিনীর রুমের ভেতরে এসে দাঁড়াতেই কামিনীর এমন করুণ অবস্থা দেখে অত্যন্ত অবাক হয়ে মুখে হাত দেয়। সাগরিকা অস্থির কণ্ঠে বলল, হায় আল্লাহ, এ কি দশা হয়েছে ছোট বৌমার? রিজভি সার্ভেন্টদের সহযোগিতা অত্যন্ত কষ্টে কামিনীকে চেয়ারের সাথে বেশ শক্তপোক্তভাবে বেঁধে ফেলতে সফল হয়। বেঁধে ফেলার পরও কামিনী নিজেকে সেখান থেকে ছড়ানোর জন্য ভীষণ ছটফট করতে শুরু করেছে। সার্ভেন্টরা রুম থেকে বেরিয়ে যায়। রিজভি থপ করে বিছানায় গিয়ে বসে পড়ে। কুশল আর তরুণীমা রুমের একপাশে নীরব হয়ে দাঁড়িয়ে কামিনী আর রিজভিকে পর্যবেক্ষণ করছে শুধু। সাগরিকা লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে রিজভির পাশে বিছানায় গিয়ে বসে ওনার কাঁধে এক হাত রেখে বললেন, বৌমার এমন অবস্থা হলো কি করে রিজভি বাবা? সকালবেলা তো সুস্থ স্বাভাবিকই ছিল, হুট করে এমন আচরণ কেন করছে? জানি না মা, ওর কি হয়েছে। সকালবেলা তো আমিও ওকে সুস্থ স্বাভাবিক দেখে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে এসেই দেখি এমন অবস্থা। জানি না কি হচ্ছে আমাদের পরিবারের সবার সাথে, একের পর এক সবার জীবনের সমস্যা দেখা দিচ্ছে।
সত্যিই কি তুমি কিছু জানো না রিজভি, নাকি আমাদের থেকে সত্যটা লুকিয়ে যাচ্ছ? কয়েকদিন ধরেই কামিনীর আর তোমার অস্বাভাবিক আচরণ আমরা সবাই লক্ষ্য করছি। হুট করেই তো কারোর জীবনে কোনো সমস্যার দেখা দেয় না। ছোট্ট একটা বিষয় থেকেই সমস্যার সূচনা হয়, আর ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে। হুট করেই কামিনীর পর্দা করার বিষয় যে আমাদের মনে সন্দেহ সৃষ্টি করেনি, এটাও অস্বীকার করব না। যদি সত্যি কিছু লুকিয়ে রাখো আমাদের থেকে, তাহলে সেই সম্পর্কে আমাদের অবগত করো।